অনেক চেষ্টা করেও সম্ভবত নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে আটকানো গেল না। কারাগার থেকে তাকে শেষ পর্যন্ত মুক্তি দিতেই হচ্ছে, সেরকম পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা প্রফেসর ইউনূস সরকারের আমলেও দেখেছি তাকে অন্তত 12টি মামলায় ফাঁসানো হয়েছে, বলা যায় যে 10টি মামলায় ফাঁসানো হয়েছে। এরপরে আমরা সেই একই চেষ্টা বিএনপির সময়েও অব্যাহত থাকতে দেখেছি। আদালতে জামিন হওয়ার পরেও তাকে একাধিক মামলায়, 2টি মামলায় অন্তত শোন অ্যারেস্ট দেখানো হয়েছে, যার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট থেকে রুল পর্যন্ত জারি করা হয়েছে যে তাকে নতুন কোনো মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে হয়রানি করা যাবে না। কিন্তু উচ্চ আদালতে তার মামলাগুলো থেকে জামিন দেওয়ার পরে আপিল বিভাগে সেই জামিন বহাল রাখার পরেও তার কারামুক্তি আমরা দেখছিলাম না। পরবর্তীতে আবার 2টা মামলা নিয়ে নতুন করে জটিলতা, নতুন করে আপিল বিভাগে যাওয়া, কোনো চেষ্টাই আর টিকলো না সেরকমই মনে হচ্ছে। আদালত থেকে আজকে যে খবর এসেছে তাতে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে নতুন কোনো মামলায় আবারও শোন অ্যারেস্ট না দেখালে তাকে আর আটকে রাখা যাচ্ছে না। সেখানেই প্রশ্ন এসেছে, কারামুক্ত আইভী কি তাহলে আওয়ামী লীগের রাজনীতি শুরু করবেন, কিংবা আওয়ামী লীগ যে রাজনীতিতে ফিরবে সেই পর্যায়ে আওয়ামী লীগের কাণ্ডারি হবেন? শিরীন শারমিন চৌধুরীকে নিয়ে যে আলোচনা ছিল সেই আলোচনা যখন থেমে গেছে বলে মনে হচ্ছে, তখন সেই আলোচনাটা আইভীকে নিয়ে আবারও শুরু হচ্ছে। চলুন একটু জেনে দেখি কবে, কখন, কিভাবে আইভী কারামুক্ত হচ্ছেন, তারপরে তিনি কি করবেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। মামলা হলে যে কোনো মামলাতেই জামিন পাওয়া কিন্তু একজনের নাগরিক অধিকার। সেই অধিকারটা ক্ষুণ্ণ করে একটা অরাজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা না, একেবারে সেটাকে প্রাতিষ্ঠানিক পর্যায়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে প্রফেসর ইউনূসের মেটিকুলাস সরকারকে দেখেছি। প্রফেসর ইউনূসের ধান্দাবাজ আইন উপদেষ্টা আসিফ নজরুল সবসময় জ্ঞানের কথা বলেন, নীতির কথা বলেন, মুখে সেই নীতির কথা বলতে বলতে ফেনা তুলেন, অথচ যে দুর্নীতি এবং যে অপশাসন তার সময়ে চাপিয়ে দেয়া হয়েছিল, উচ্চ আদালত, নিম্ন আদালত, সব আদালতকে যেভাবে প্রভাবিত করা হয়েছিল, আদালতে যেভাবে মব তৈরি করে ইনডাইরেক্টলি সরকার না বলে মবের দ্বারা আদালতকে ভয় দেখানোর ঘটনা ঘটানো হয়েছিল, আদালতে আসামিদের ওপরে মব তৈরির নিকৃষ্টতম ঘটনা ঘটা সত্ত্বেও কোনো ধরনের ব্যবস্থা না নিয়ে সেটাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল, সেই তথ্যগুলোই বলে যে কিভাবে মেটিকুলাস ডিজাইনে মানুষের জামিনের অধিকার কেড়ে নিয়েছিলেন প্রফেসর ইউনূস। অথচ সেই ইউনূসই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন যে আওয়ামী লীগ সরকার তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে এবং তাকে আদালতে গিয়ে 6 তলা পর্যন্ত সিঁড়িতে উঠতে বাধ্য করেছে। তো একজন আসামিকে 6 তলা পর্যন্ত সিঁড়িতে উঠতে, মানে লিফট বন্ধ রেখে সিঁড়িতে উঠতে বাধ্য করা যদি কোনো সরকারের অপরাধ হয়, তাহলে মানে তার বিপরীতে প্রফেসর ইউনূস তার 1.5 বছরে যেগুলো করেছেন সেগুলোকে কিভাবে সংজ্ঞায়িত করা যায় সেই প্রশ্নও অনেকে তুলেছেন। প্রফেসর ইউনূসের বিরুদ্ধে মামলাটা মিথ্যা ছিল কিনা সেটা কিন্তু আদালতে তিনি প্রমাণ হওয়ার সুযোগই দেননি। নির্বাহী আদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় তিনি ক্ষমতায় এসে সেই মামলাগুলো উইথড্র করে নিয়েছেন, বাতিল করে দিয়েছেন। সেটা না করে যদি আদালতকে স্বাধীনভাবে চলতে দিতেন এবং আদালতের সিদ্ধান্তে তিনি মুক্ত হতেন, তাহলে আমরা বলতে পারতাম যে আওয়ামী লীগ তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন। আদালতকে ব্যবহার করে, রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে তিনি 1000 কোটি টাকার কর মওকুফ করে নিয়ে
নিয়েছেন, হাজার হাজার কোটি টাকার সুবিধা নিয়েছেন, গ্রামীণ ব্যাংকের মালিকানা সরকারের 25% থেকে 10%-এ নামিয়ে এনেছেন, বহু কিছু করেছেন। আমরা দেখেছি নিয়ম ভেঙে, নিয়মের ব্যত্যয় ঘটিয়ে তার যে গ্রামীণ ইউনিভার্সিটির লাইসেন্স, সেই লাইসেন্স নিয়েছেন একেবারে পরিষ্কার নিয়মের ব্যত্যয় ঘটিয়ে। সেই ঘটনাগুলো আমরা দেখছি, অর্থাৎ অনিয়মটাই তার শাসনামলে নিয়মে পরিণত করেছেন তিনি। আইভির বেলাতেও সেটা হয়েছে। আইভি আওয়ামী লীগের একমাত্র নেতা যাকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশকে বাধার মুখে পড়তে হয়েছে, সারা রাত অবরুদ্ধ থাকতে হয়েছে। আইভি 5 আগস্ট সরকার পতনের পরে গ্রেপ্তার হওয়ার আগে পর্যন্ত তিনি তার নিজের বাড়িতেই ছিলেন, অথচ নারায়ণগঞ্জের বহু রাজনৈতিক দল রয়েছে, সেই রাজনৈতিক দলের একটা কর্মী গিয়ে তার বাড়িতে একটা ফুলের টোকাও দেয়নি। সেটা প্রমাণ করে যে আইভি আওয়ামী লীগের অন্যান্য বিতর্কিত দুর্নীতিবাজ লম্পট নেতাদের মতো নয়, তিনি সর্বস্তরে জনপ্রিয় এবং 5 আগস্টের ওই সরকার পতনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে তার কোনো যোগাযোগ কিংবা সম্পর্ক নাই। এটা নারায়ণগঞ্জবাসীর স্বীকৃতি। অথচ তাকে গ্রেপ্তার করেছিল প্রফেসর ইউনূস এই ভয়ে যে আইভি না আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে রাজনীতিকে সরব করেন। প্রফেসর ইউনূসের আমলের সেই ঘটনাগুলো প্রত্যাশিত ছিল, কিন্তু সেই ঘটনার ধারাবাহিকতা যখন গত 3 মাসে আমরা একাধিকবার বিএনপির আমলেও দেখেছি, তখন আমরা হতাশ হয়েছি যে বিএনপির মতো একটা বড় দল এবং গণতন্ত্রে বিশ্বাসী দল, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী দল, যার নেতা মহান মুক্তিযুদ্ধের অন্যতম একজন কাণ্ডারি, সেই দলের কাছ থেকে এটা প্রত্যাশিত কারোরই ছিল না, কিন্তু হয়েছে। কারণ রাজনীতির মাঠে এই প্রতিহিংসা ব্যাপারটা তো নিয়মিত। বিএনপি আওয়ামী লীগের সময়ে প্রতিহিংসার শিকার হয়েছে, বিএনপি এখন প্রতিশোধ নেবে, এটাই স্বাভাবিক। এটাকে আশ্চর্য হওয়ার তেমন কিছু নেই বলেও অনেকে মনে করেন। কি ঘটছে আদালতে চলুন একটু জানি। ডেইলি স্টারে এই শিরোনামটা দেখে নিন। বলা হচ্ছে আরও 2 মামলায় আইভির জামিন বহাল, মুক্তিতে বাধা নেই। অর্থাৎ হাইকোর্ট যে জামিন দিয়েছিল সেই জামিন বহাল থাকছে, তাকে আর আটকে রাখার কোনো উপায় নেই। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভির বিরুদ্ধে দায়ের করা 2টি হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তী জামিনের আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত। আজকে আইভির জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা 2টি পৃথক আবেদনের বিষয়ে নো অর্ডার আদেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি রেজাউল হক। নো অর্ডার মানে এটা নিয়ে আর কিছু করার নাই, হাইকোর্টের যে রায় সেই রায়ই বহাল থাকছে। এখন কি তাহলে বিএনপি সরকার রিভিউ পিটিশন করবে আপিল বিভাগে? রিভিউ পিটিশন করে একটা দৃষ্টান্ত স্থাপন করবে যে একটা জামিন ঠেকানোর জন্য তারা রিভিউ পিটিশন সেই পথে হাঁটছে। আইভির আইনজীবী SM হৃদয় রহমান তিনি জানিয়েছেন, আইভির বিরুদ্ধে দায়ের করা অন্য 10টি মামলায় জামিন বহাল থাকায় তার কারামুক্তিতে এখন আর কোনো আইনগত বাধা নেই। আদালতে আইভির পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু, আইনজীবী SM সিদ্দিকুর রহমান, আইনজীবী SM হৃদয় রহমান। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাজিয়া শারমিন তিনি ছিলেন। এর আগে গত 30 এপ্রিল 2টি পৃথক হত্যা মামলায় আইভিকে অন্তর্বর্তী জামিন দেন হাইকোর্ট এবং কেন তাকে স্থায়ী জামিন দেয়া হবে না সে বিষয়ে সরকারের ব্যাখ্যা চেয়ে রুলও জারি করেন। 2024 সালের জুলাই অভ্যুত্থানের সময় সেলিম মণ্ডল ও আব্দুস সালামকে হত্যার অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় 2টি মামলা করা হয়েছিল, যে মামলায় অনেক পরে তাকে আসামি করা হয়। গত বছরের 9 মে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় আইভিকে গ্রেপ্তার দেখায় পুলিশ। এরপরে আরও 9টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। একইভাবে আমরা দেখেছি ইউনূস আমলের 10টি মামলার পরে বিএনপির আমলেও 2টি মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানোর ঘটনা ঘটেছিল, যারই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট থেকে রুল জারি করা হয়েছিল তাকে নতুন কোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে শোন অ্যারেস্ট দেখিয়ে হয়রানি করা যাবে না। তার মানে আদালতের সমস্ত সিদ্ধান্ত এখন সেলিনা হায়াৎ আইভির পক্ষে চলে গেল। এর পরেও কি সরকার নিজেদেরকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য এটা নিয়ে অন্যরকম কোনো দিকে যাবে, নাকি রবিবার যখন চলে গেল তখন এই আদেশ কালকের মধ্যে কারাগারে যাবে এবং কাল অথবা পরশুর মধ্যে আইভি সত্যিকার অর্থেই কারামুক্ত হবেন, কারামুক্ত হয়ে স্বাভাবিক জীবনের থেকে তিনি এই মামলাগুলো লড়ার সুযোগ পাবেন, এটা আমরা দেখব। এবং সত্যিই যদি কারামুক্ত হন তাহলে প্রশ্ন উঠেছে, এরই মাঝে আলোচনা শুরু হয়েছে শিরিন শারমিন চৌধুরী যে কোনোভাবেই হোক তার কারামুক্তির পরে স্টপ হয়ে গেছেন, আইভিও কি তার কারামুক্তির পরে
স্টপ হয়ে যাবেন, নাকি আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর উদ্যোগগুলো গ্রহণ করবেন? অভিযোগ রয়েছে শিরীন শারমিন চৌধুরী ভেতরে ভেতরে হয়তো তিনি আন্তর্জাতিকভাবে বিভিন্ন কূটনৈতিক মিশনের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। যোগাযোগ রক্ষা করে অন্তত মানে এখন তাদের চাওয়াটা কি? এখন তাদের চাওয়া, আওয়ামী লীগের এখন একমাত্র চাওয়া সেটা হচ্ছে যে তাদের উপরে যে নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞাটা উঠে যাক, যেন তারা অন্তত রাজনীতি করার অধিকার ফিরে পায়। কিন্তু কয়েকদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছিলেন, মানে ভাষাটা মানে ডিরেক্ট ল্যাঙ্গুয়েজ ছিল না, কিন্তু তার ভাষায় চ্যানেল ওয়ানের সঙ্গে সাক্ষাৎকারে যেটা বলেছেন তাতে মনে হয়েছে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা উঠছে না এবং আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার প্রক্রিয়ার দিকেই আদালতের মাধ্যমে যাবে বর্তমান বিএনপি সরকার। সেটা তাদের জন্য মঙ্গলজনক হবে নাকি ক্ষতির কারণ হবে সেটা সময়ই বলে দেবে। এখন আওয়ামী লীগকে হয়তো আন্তর্জাতিক লবিং সহ অনেক পথ অবলম্বন করতে হবে। দেখার অপেক্ষা তারা কোন পথ অবলম্বন করে, সরকার কোন পথে হাঁটে এবং এই দুজনার দুটি পথ দুটি দিকে গেছে হারিয়ে, এই গানের মতো যদি দুইজনের দুই পথ দুই দিকে যায় তাহলে এই দুই পথে যাওয়া একই দেশের রাজনীতিতে দুইজনের দুই দিকে যদি পথ হয় তাহলে সেই পথ এক জায়গায় হয়ে রেললাইন বেঁকে গেলে রেললাইনের দুই লাইন এক জায়গায় হয়ে সংঘর্ষ হওয়ার যে সম্ভাবনা, সেই সম্ভাবনা হয়তো কমে যায় বাস্তবিক অর্থে মনে হতে পারে। কিন্তু একদিকে যখন দুই পথ মানে দুই দিকে এভাবে চলে যাবে, অন্য প্রান্তে এসে কিন্তু লাইনটা এরকম হয় যে এই দিক থেকে এগোতে লাগলেই সামান্য একটু আগালেই সামনে গিয়ে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হবে, দুই পথ এক জায়গায় হয়ে যাবে। সেরকম কিছু না হোক, এটাই আমাদের প্রত্যাশা। বাংলাদেশের রাজনীতি সুস্থ থাকুক। আওয়ামী লীগের জন্য হয়তো এটা একটা ভালো খবর, আইভীর কারামুক্তি হচ্ছে, সেখানে হয়তো তারা একটা সাংগঠনিক শক্তি বাংলাদেশের মধ্যে পাবে যে আইভীর মতো একজন নেতা কারামুক্ত থেকে বাইরে অবস্থান করবেন। সেই ক্ষেত্রে তিনি অন্তত একটা ভূমিকা হয়তো পালন করতে পারবেন, যে কারাগারে থাকা মানে আওয়ামী সমর্থক নেতাকর্মী যারা সত্যিকার অর্থে অপরাধী না, বিনা অপরাধে প্রফেসর ইউনূস যাদেরকে কারাগারে রেখেছেন, তাদের কারামুক্তির ক্ষেত্রে তিনি হয়তো একটা ভূমিকা অন্তত পক্ষে নিতে পারেন। দর্শক, আপনার ভাবনা কি এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।